শুনেন, আইন শৃঙ্খলা কমিটির নো, 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 নো। কথা আপনি বলি এখানে আমার কথার মধ্যে এবং কেন কথা সাগর বলবেন? রুনির কথা বলেছি। আপনি না, কেন না, কথা বলবেন আমার কথার মধ্যে? আপনি বলেন, আমি কথা বলব না তাহলে। না, আচ্ছা না, বলেন, না। আই এম বলেন। সরি। বলেন, বলেন। সকল নো, 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 আমি কথা বলব না এখানে। বলেন, 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 আই এম বলেন। সরি। না, না, শুনেন, না, না, আপনি না। বাদ দিয়ে কাকে বসাবেন এই না, প্রশ্ন? না, না, আমার কথা শেষ করতে দেন। আমি কথা আপনি বলছি তো। এটার উত্তর দেন যে তাহলে বাদ উত্তর দিতেছি তো আমি। আপনি বারবার যদি মাঝখানে কথা বলেন, এই আচরণ করলে তো সমস্যা। না, না, ফরম্যাট মাসুদ বসা ভাই, তো হচ্ছে, যেমন ফরম্যাট মাসুদ কি ভাই এটা? এখানে শুনুন। আমার কথাটা শেষ মাসুদ করতে ভাই দেন। আমাকে একটু ফ্লোর দেন। রংপুরে যেই শিক্ষক পরিবারের ৪ সদস্যই সদস্যকে হত্যা করা হয়েছে সেই খবরটি নিয়ে, কারণ নানা রকম খবর আসছে। এটি নিয়ে এক ধরনের অনেক মানুষের ভেতরে, বিশেষ করে স্থানীয়দের মধ্যে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে যে এই হত্যাকাণ্ডটি কিভাবে করা হলো, এর পেছনে কারণ কি ছিল, কারা জড়িত, সেই খবরও কিন্তু নানা গণমাধ্যমে নানাভাবে বিশ্লেষণ করছে। আমাদের সহকর্মী শাহ বাইজিদ আহমেদ যুক্ত হয়েছেন আমাদের সাথে, আমরা একটু তার কাছ থেকে সেই খবরে সর্বশেষ জানবো। শাহ বাইজিদ, ধন্যবাদ, যুক্ত হয়েছেন। আম, আমরা জানি যে এই পরিবারের সকলেরই ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে এবং ময়নাতদন্তের পর যেটি আসলে আলোচনা, যে গতকালই আমরা দেখেছিলাম গণমাধ্যমে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ময়নাতদন্তের কাজে নিয়োজিত যে ডোম ছিলেন তিনি বেশ কিছু তথ্য দিয়েছেন। তার ভাষ্যমতে এটি হচ্ছে হত্যাকাণ্ডের পাশাপাশি মা মেয়েকে ধর্ষণ করা হয়েছে বলে তিনি এক ধরনের বক্তব্য দিয়েছেন, যেটি আবার ময়নাগাড়ি যিনি তদন্তকারী চিকিৎসক রয়েছেন তিনি আবার গণমাধ্যমকে বলেছেন যে এ ধরনের কোনো আলামত তারা পাননি। বিষয়টির আসলে সত্যতা কোনটা? দেখুন, যে এই যে ঘটনা, এই ঘটনার কিন্তু শুরু থেকেই নানা ডালপালা মানে ছড়িয়ে যাচ্ছিল বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে মুখে। এটি নিয়েই সাধারণ মানুষের কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। শুরু থেকে পুলিশের ভূমিকাও নিয়েও কথা বলছেন সাধারণ মানুষ। আর যে বিষয়টা আপনি তুলেছেন যে এই যে ফরেনসিক রিপোর্ট এবং ডোমের বক্তব্য পারস্পরিক যে অমিল, সে বিষয়টি নিয়েও কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অবিশ্বাস এবং এক ধরনের কথা উঠেছে। ডোমের পক্ষ থেকে কালকে আমাদের একাত্তরে যে বক্তব্য দিয়েছে সেটি একান্তই ডোম সে বিষয়টি বলেছেন, কারণ তারও দীর্ঘদিনের কিন্তু অভিজ্ঞতা রয়েছে এবং অভিজ্ঞতার ভিত্তিতে তিনি হয়তো কথা বলেছেন। কিন্তু চিকিৎসক পক্ষ থেকে সেটি ফরেনসিক রিপোর্ট ইতিমধ্যেই কিন্তু রিপোর্ট দিয়েছেন। সেই রিপোর্টে তিনি স্পষ্ট লিখেছেন যে তাদের যে শরীরে কোনো ধর্ষণের আলামত তিনি পাননি। এটি একেবারেই স্পষ্টভাবে বলেছেন এবং একই সাথে এই মামলা যেহেতু এখন ডিবির কাছে গেছে, ডিবির যে ডিবিডিসি রয়েছে, তিনি জানিয়েছেন যে চিকিৎসকের যে বক্তব্য সেটি দেখছেন, পাশাপাশি আরো অধিকতর তদন্ত করার জন্য বেশ কিছু চিকিৎসকের পরামর্শ তারা নিচ্ছেন। এবং আজকে কিন্তু দিনভর নানা জায়গায় পুলিশের পক্ষ থেকে এই অধিকতর তদন্তের জন্য বিভিন্ন স্থানে কিন্তু তারা গেছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছেন। ওই দিন ঘটনার দিন আশেপাশে যে প্রতিবেশী রয়েছে সেখানে তারা কথা বলেছেন। এখানে তারা যেটি বলছেন যে গতকালকে সীমান্ত দাস, যিনি যে ২ জন আটক হয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ, গ্রেফতার হয়েছেন, তাদের বন্ধু হলো সীমান্ত দাস। আমরা কিন্তু এর আগে কথা বলেছিলাম যে মুগ্ধ এবং সিদ্ধার্থ, যে ২ জন কে গ্রেফতার করা হয়েছে, তার বাবা-মার সাথে তারা জানিয়েছেন যে ওইদিন বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার ১১টা পর্যন্ত তারা বাসায় ছিল না। এবং কালকে যে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছে তাদের বন্ধু সীমান্ত, যার বাড়িতে তারা মাঝে মাঝেই থাকেন, সেই বন্ধু তিনি জানিয়েছেন এবং ১৬৪ ধারায় যে ম্যাজিস্ট্রেটকে জবানবন্দি দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে এই দুজনের শরীরের বিভিন্ন আঁচড় দেখেছেন, দাগ দেখেছেন। এটি বলেছেন সীমান্ত, যে মুগ্ধ এবং সিদ্ধার্থের শরীরে, বিশেষ করে সিদ্ধার্থের ডান পাশে, বাম পাশে সে অনেক নখের আঁচড় দেখেছেন, এটি বলেছেন সীমান্ত। এবং সীমান্ত আরেকটি বিষয় বলেছেন যে তার ২ বন্ধু পরবর্তীতে তার কাছে স্বীকার করেছেন যে তারা এই ঘটনা ঘটিয়েছেন। কিন্তু একটি বিষয় তানিয়া, যে এই ঘটনা যেখানে যে এলাকা একেবারেই জনবহুল একটি এলাকা,
ঘনবসতিপূর্ণ এলাকা, শুধু একটি গলিতেই কিন্তু সেখানে প্রায় ৩০০ থেকে ৩৫০ মানুষের পরিবারের বসবাস, এবং ৬০০ থেকে ৭০০। এই দুজনের আগের কোনো পূর্বের কোনো ক্রিমিনাল যে অফেন্স করার মতো কোনো অভিজ্ঞতা ছিল না, চুরি ছিনতাই বা বড় কোনো ঘটনার সাথে তারা জড়িত ছিল না। সাধারণ মানুষের যেটা বক্তব্য যে এই দুইজনের পক্ষে কিন্তু এই হত্যাকাণ্ড, এই ধরনের হত্যাকাণ্ড ঘটানোটা আসলে পুরোটি অস্বাভাবিক। বাজিদ, ধন্যবাদ আপনাকে। খাজা মঈনুদ্দিন, এই যে ঘটনাটি, এটা নিয়ে তো আমরা নানা ধরনের বক্তব্য হোক, তথ্য হোক আসলে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি গণমাধ্যমগুলোও তো নানাভাবে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয়, এই ঘটনাটা কি আসলেই এই দুজন মানুষ ঘটিয়েছে, না এর পিছনে আসলে আরো অনেকে থাকতে পারে? পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা এটা এই পর্যায়ে বলা আসলে মুশকিল, কারণ বাংলাদেশে অনেক ঘটনা আগেও ঘটেছে। আপনি আমাদের মেমোরিতে আসছে সাগররণী হত্যাকাণ্ডের কথা, 2012 সনে ঘটেছিল। সেটা কিন্তু এখনো রহস্যাবৃত। এখনো কেউ বলে ডাকাত, কেউ বলে মাদকাসক্ত, কেউ বলে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড, কেউ বলে যে পারিবারিক সমস্যা, নানাজন নানা কথা বলে। এই ক্ষেত্রে আমার মনে হয় ইটস টু আর্লি টু কমেন্ট। কিন্তু যেটা প্রথমত যেটা দুঃখজনক, যে একটা সমাজে দুর্ঘটনা ঘটতে পারে, দু একটা চুরি ছিনতাই ঘটতে পারে, দু একটা মানুষ হত্যার শিকার হতেই পারে, এটা মানে ঘটতে পারে, এটা কাম্য নয় কিন্তু ঘটতে পারে। কিন্তু এই ধরনের ঘটনা যখন ঘটে তখন এই সমস্যাটা অন্য জায়গায় আছে আসলে। কারণ আমরা ছোটবেলায় যে সমস্ত হত্যাকাণ্ডের কথা শুনেছি, ডক্টর সালেহা হত্যাকাণ্ড আমার মেমোরিতে যেটা আছে, তারপর মনির ওই যে শারমিন রিমা হত্যাকাণ্ড, এরকম অনেকগুলো হত্যাকাণ্ড ঘটেছে। কিন্তু দেখেন, আদার দেন মনিরের যে ফাঁসি হওয়া, অন্য অনেকগুলো ঘটনায় ঠিক সেরকম সাগরা মোর্শেদ কিলিং ঢাকাতে এখন পর্যন্ত কোনো হদিস হয় নাই। এগুলো না হওয়ার পরে এই ধরনের এলিমেন্ট যারা, তারা এক ধরনের এনকারেজ হয়। দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়িত তারা এনকারেজ হয়, আর একটা হচ্ছে হিট অফ দ্য মোমেন্ট যারা করে ফেলে, তখনও তার নিজের অজান্তে একটা জিনিস কাজ করে যে অনেকে তো ঘটাইছে, কিছু তো হয় নাই। তো এইটা ইনস্টিগেট করে থাকতে পারে। আরেকটা হলো যে ঠিক আছে, আল্লাহ না করুক, এটা ঘটে গেছে যখন, তখনই এটা খুব ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন এবং মানুষকে সত্যগুলো জানানোটা খুব জরুরি। এই জায়গায় একটি প্রশ্ন অনেকে করেছেন যে এই যে আমরা দেখলাম যে এই ঘটনার পর, বা এই ঘটনা হয়তো এখন সামনে বলে আলোচনা বেশি হচ্ছে, কিন্তু এই ধরনের ঘটনাগুলো যখন আরো হচ্ছে বা হয়েছে, তদন্তের আগেই এক ধরনের কমেন্ট প্রশাসনের পক্ষ থেকে চলে আসে। এটিকে অনেকটা তদন্তটি সুষ্ঠু করবার, অথবা তদন্তটি কি সঠিকভাবে পরিচালিত সামনের দিনগুলোতে হওয়ার ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে আসলে সঠিক, নাকি আসলে সময় নিয়ে বিষয়টা জানানো দরকার? তদন্তর সাথে যারা জড়িত এবং প্রশাসনে যারা আছেন তাদের তো মুখ বন্ধ করা একদম অপরিহার্য, কারণ তারা তো ওই ইনভেস্টিগেশন প্রসেসে আছেন। ধরেন আজকে আমি বললাম যে মিস্টার এক্স স্বীকার করলো যে আমি কিলিং করেছি, এইটা যদি আমি ডিসক্লোজ করি, কাল সকালে দেখা গেলো যে সে আসলে মায়ের ধরের ভয়ে বা যে কোনো ভয়ে মুহূর্তে বলেছে, তখন তো সত্যটা পাল্টে যাচ্ছে। সুতরাং এটা কমপ্লিট হওয়ার আগে কথা বলা উচিত না। আরেকটা হলো যে এই তদন্ত পর্যায়ে কথা বলা আরেকটা কারণে অনুচিত, সেটা হচ্ছে বিচার তো জজ সাহেব করবেন, বিচার তো এই ইনভেস্টিগেশনে যারা আছেন তারা করবেন না, ডাক্তার সাহেব বিচার করবেন না, পুলিশ বিচার করবে না। সুতরাং এই জিনিসটা একটা প্রসেস পর্যন্ত অপেক্ষা করা দরকার। এখন অপেক্ষা কেন করি না? আমাদের পূর্ব অভিজ্ঞতা যে যিনি বা যারা এগুলো করছেন, আস্থার সংকটটা সেখানে থেকে যায়। আর আমি আরেকটা জিনিস বলা দরকার, মিডিয়াতে এই বিষয়ে উন্নতি অনেক হয়েছে, কোনো সন্দেহ নাই, কিন্তু মিডিয়া রিপোর্টিংয়ের ক্ষেত্রেও এটা খুব বিচারাধীন বিষয়, তদন্তাধীন বিষয় এবং চলমান ঘটনা, এটা বুঝে বুঝে সুনির্দিষ্টভাবে রিপোর্ট করা উচিত। আমাদের রিপোর্টার যেভাবে বললেন, উনি খুব প্রফেশনালি জিনিসটি বলেছেন, এটা সর্বত্র পরিলক্ষিত হয় না, এটাও খুব কেয়ারফুল হওয়া দরকার। অবশ্যই অবশ্যই। রাশেদুল ইসলাম রাশেদ, এই যে এই ঘটনার মধ্য দিয়ে আইন শৃঙ্খলার একটি বড় আসলে আমরা এর আগেও কয়েকটি ঘটনা আসলে দেখেছি, এবং পাশাপাশি এখনকার যে অবস্থা তা নিয়ে আপনারা এর আগেও অনেকবার আইন শৃঙ্খলা অবনতির কথা বলেছেন। আসলে সেই জায়গায় আমাদের আরো শঙ্কা বৃদ্ধি হলো কিনা? অবশ্যই তানিয়া, আপনি যেমনটি বলছিলেন এবং আমরা যে এতক্ষণ ধরে যে বিশ্লেষণগুলো শুনছিলাম এবং রিয়েল তথ্যগুলো যেগুলো উঠে আসছে আস্তে আস্তে, সেগুলো তো আমাদেরকে খুব ভাবিয়ে তুলেছে। এবং আপনি খেয়াল করবেন এখানে যে এই 4 জন হত্যাকাণ্ড এবং এটি যে কায়দায় হত্যাকাণ্ড ঘটেছে, আমরা শুধু পত্রিকার পাতায় বা সংবাদ মাধ্যমগুলোতে শুনি যে ফিল্মি কায়দায় হত্যা করা হয়েছে। এখানে আমার কাছে মনে হয়েছে যে এই সকল জল্পনা কল্পনা যেগুলো চলমান আছে, এই সবকিছুকে হার মানিয়েছে। আপনি দেখবেন যে এখানে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে, এখানে ইয়াবা সেবন সংক্রান্ত আলোচনা আসছে, এখানে ফরেনসিক রিপোর্টে যদিও এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি আর কি যে ধর্ষণের ঘটনা ঘটেছে কিনা, এবং এখানে শরীরে আঁচড়ের ঘটনাগুলো আসছে। তার মানে এটি
একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এবং আমাদের দেশে দুঃখজনক হচ্ছে কোনটি, যে একটি ঘটনা যখন ঘটে সেটার এগেনস্টে পরবর্তী পদক্ষেপটা কি? কোন কোন জায়গাগুলো সবচেয়ে বেশি খেয়াল করা দরকার, কোন কোন জায়গাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া দরকার, সেটি কিন্তু হচ্ছে না। আপনি দেখুন যে এখানে আমাদের দেশে এটা দীর্ঘদিন যাবতই তো একটি আলোচনার বিষয় যে সংখ্যালঘুদের উপর কোনো মহল ঘটনা ঘটিয়ে সেগুলোকে দায় চাপানোর চেষ্টা, নানান ঘটনাগুলো ঘটে। তাহলে তো এই জায়গাগুলোকে নিরাপদ করার ক্ষেত্রে এই জায়গাগুলোকে খেয়াল করা দরকার অত্যন্ত জোরালো ভাবে আর কি। এই জায়গাটা কিন্তু ঘটেনি। এবং আমি কিন্তু আরো গত কয়েকদিন আগে কয়েকটি মিডিয়াতেও বলেছি যে গাজীপুরে যে হত্যাকাণ্ডটা ঘটলো, এবং আজকেও একটি হত্যাকাণ্ডের খবর ইতিমধ্যে, আজকেও একটি এরকম স্বর্ণের দোকান কেন্দ্রিক ঘটনা এসেছে। তাহলে এই যে জায়গাগুলো, কোন কোন জায়গাগুলো আমাদেরকে ফোকাস করতে হবে, এবং একটা ঘটনা ঘটে যাওয়ার পর দৃষ্টান্তমূলক শাস্তি সহ একটা নতুন কিছু সামনে হাজির করতে না পারলে, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যদি আপনি নিয়ন্ত্রণের দিকে না নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু তখন সমাজে অপরাধ প্রবণতা আরো ব্যাপক হারে ঘটে থাকে। আপনার ঠিক এই জায়গার প্রশ্নটি আমি একটু ওয়াদুদ ভাইয়াকে করতে চাই। আইন শৃঙ্খলা অবনতির যে বিষয়টি, সেটিও আসলে সরকার অনুধাবন করে কিনা? সরকার না, এটা আমি ওয়াদুদ ভাইয়াকে প্রশ্ন করেছি। ওকে, ওয়াদুদ ভাই মনে হয় মিউট হয়ে আছে। হ্যাঁ, ধন্যবাদ। জি, সরকার অনুধাবন করে, কিন্তু তার পাশাপাশি একটা সরকারের কাছে একটা, বা যারা সচেতন মহল তাদের কাছে একটা ব্যাখ্যাও আছে। 15-16 বছরে যে বাংলাদেশে একটা ডিজাস্টার গেছে, আইন শৃঙ্খলার অবনতি, বা পুলিশকে যেভাবে দলীয়করণ করা হয়েছে, এবং যেখানে পুলিশের মধ্যে একটা বিশাল অনিয়ম অব্যবস্থাপনা ছিল, ঠিক তেমনি যেমন বিচার ব্যবস্থায় যেমন অনিয়ম অবস্থাপনা ছিল, এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এসে এটাকে রিকভার করতে পারে নাই, বা কোনো ইনিশিয়েটিভও নিতে পারে নাই। শুধু পুলিশের পোশাক পাল্টিয়েছে, এছাড়া আর কোনো অগ্রগতি আমরা দেখিনি। কিন্তু বর্তমান সরকার এসে এই 6 মাসের মধ্যে এই 18 বছরের সমস্যা, আইন শৃঙ্খলার সমস্যা, আইন শৃঙ্খলা অবনতির সমস্যা, এটাকে 6 মাসের মধ্যে সরকার যে এটাকে রিকভার করা সম্ভব নয়, এটাও সরকার মনে করছে। আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে এটা যেমন মনে করছে, এটা রিজনটাও সরকার বা আমরা মনে করছি। আপনি দেখেন যে আগস্টের পরে, জুলাই আন্দোলনের পর আগস্টের পর থানায় যেভাবে হামলা হয়েছে, পুলিশ মারা গিয়েছে, বা ইত্যাদি ইত্যাদি অস্ত্র লুটপাট হয়েছে, এত কিছুর পরে এই 6 মাসের মধ্যে পুলিশকে আপনি আফ করার, আইনশৃঙ্খলা বাহিনীকে আফ করার কোনো আপনার ইলেকট্রনিক্স কোনো ফাঁস নেই, অথবা পদ্ধতি, আপনার কি বলে এটাকে, জাদুঘরি কোনো ব্যবস্থা নেই। এটাকে আস্তে আস্তে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে আইন শৃঙ্খলা অবনতি এই সরকারের আমলে হয়েছে এটা বলা যাবে না। এটা আমাদের উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি, এবং সেটাকে আমরা রিকভার করার চেষ্টা করছি, বা সরকার করছে। জি, দুজনের বক্তব্য নিয়ে যদি একটু আলোচনা করি, যেমন ভারপ্রাপ্ত মহাসচিব কিন্তু বলেছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে আরও তৎপরতা দরকার, আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন রাতারাতি সে পরিবর্তন সম্ভব নয়। রাশেদুল ইসলাম রাশেদ, আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা যে আলোচনাটা করছিলাম, সেখানে খোদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এই ধরনের বক্তব্য দিয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির জন্য তৎপরতা দরকার প্রশাসনের। অনেকটা আপনাদের সাথে আসলে তার বক্তব্য কিছুটা মিলে যায়। দেখুন, এখানে এই দশকের সবচেয়ে হাস্যকর এবং প্রহসনের বক্তব্য বা টার্ম হতে চলেছে যে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয় এটি। কারণ একটা সরকার 6 মাস পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত এটাকে রাতারাতি বলা যাবে না। তার আপনি এটি যদি আমরা প্রথম মাসের আলোচনা করতাম, দ্বিতীয় মাসের আলোচনা করতাম, সেটি হতো। কিন্তু একটা জায়গা না, অনেকগুলো জায়গা না, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেটি, যে আইন শৃঙ্খলা, যেটি একটি সরকার আসার সাথে সাথে তার প্রথম পদক্ষেপটা কি থাকে, তিনি দেখবেন যে মানুষের অধিকার, একবারে বেসিক নিডস যেগুলো, সেগুলোকে আগে দেখবেন, দেন বেশি গুরুত্ব দেখবেন আইন শৃঙ্খলা। তো সেই দুটো জায়গাতেই তো সংকট বেড়ে গেছে, এবং মারাত্মকভাবে সংকট তৈরি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। এখন এটি যদি উনি বলেন যে রাতারাতি এই পরিবর্তন সম্ভব নয়, আবার অর্থমন্ত্রী বলছেন, বিভিন্ন মন্ত্রণালয় থেকে বলছেন, জ্বালানি মন্ত্রীরা বলছেন যে 2 বছর লাগবে আমাদের বিদ্যুৎ সমস্যার সমাধান হতে, গ্যাস সমস্যার সমাধান হতে, এই টাইপের বক্তব্য না এখন আর এগুলো মানাচ্ছে না। এগুলো এখন বাদ দিয়ে ওনারা একেবারে চুপ থাকলেই
মানুষ হয়তো মনে করবে যে না, তারা যে ভুলটা বুঝতে পেরেছে এবং তাদের পক্ষ থেকে আর বক্তব্য আসলে দেওয়ার মতো কিছু নাই। এগুলো আমি মনে করি যে এগুলো আমাদের আলোচনার টপিক থেকেও আসলে বাদ দেওয়া উচিত। আমার কাছে এটুকুই মনে হয় আর কি, তানিয়া। আচ্ছা, ওয়াদুদ ভূঁইয়া, আপনি রাশেদুল ইসলাম রাশেদের সাথে নিশ্চয়ই দ্বিমত পোষণ করবেন। অবশ্যই দ্বিমত পোষণ করছি। এই যে ধরেন আজকে নেপালে যে মানে মানে সুনামির মতো বন্যা হলো, ভূমিকম্প হলো, এখানে যেই মানে স্থাপনাগুলো নষ্ট হয়েছে, বাড়িগুলো মানে ধ্বংস হয়েছে, স্থাপনাগুলো ধ্বংস হয়েছে, রাস্তাঘাট ধ্বংস হয়েছে, এগুলো কি আপনি মনে করেন নেপালে রাতারাতি বা 6 মাসের মধ্যেই এই বাড়ি নির্মাণ শেষ হয়ে যাবে? এই মানুষের পরিবারগুলোর যে ধ্বংসযজ্ঞ সে অবস্থা থেকে রিকভার করতে পারবে? এখন এই কথাটাই আমি একটু আগেও বুঝাতে চেষ্টা করেছি যে আওয়ামী লীগের সময়ে এবং অন্তর্বর্তীকালীন ইউনিট সরকারের সময়ে যে অবস্থাটা বাংলাদেশের হয়েছে প্রায় 18 বছর, এবং 111কেও আপনাকে ধরতে হবে, 111ও যদি ধরেন তাহলে 20 বছরে বাংলাদেশের যে একটা অবকাঠামোগত, আইনশৃঙ্খলাগত ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, এই অবস্থার থেকে মানে রাতারাতি কথাটা হলো একটা আমাদের মানে গদবাঁধা কথা। এই গদবাঁধা কথাটা একটা উদাহরণ, উপমা দিয়ে বলাই যায় যে এই সময়ের মধ্যে 18 বছরের জঞ্জাট, 18 বছরে যে অর্থ দেশ থেকে নিয়ে গেছে, 18 বছরে যে বিদ্যুৎ খাতের যে পঙ্গু করে দিয়ে গেছে, 18 বছর অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিয়ে সকল দেশের টাকা বিদেশে পাচার করেছে, আইনশৃঙ্খলার বাহিনী এখন ইনএক্টিভ হয়ে গেছে 18 বছর, এবং আইনশৃঙ্খলা বাহিনী যে দৌরাত্ম্য চালিয়েছিল, নির্যাতন, নিপীড়ন, গুলি মানুষের উপর চালিয়েছিল, সেই অবস্থায় থেকে ফিরে আসার পরে আমরা কি দেখতে পাচ্ছি? 18 বছরে যাদেরকে রিক্রুট করা হয়েছে তারা সবাই সেই পতিত ফ্যাসিস্ট সরকারের লোক। এখন কাকে আপনি সঠিক জায়গায় বসাবেন? নতুন রাতারাতি নিয়োগ দেওয়া সম্ভব নয়। নিয়োগ দিয়ে তো আপনি আইজি বানাতে পারবেন না, নিয়োগ দিয়ে তো ডিআইজি জন্ম দিতে পারবেন না। ডিআইজি জন্ম দিতে হলে তো তাকে 15 বছর 20 বছর সময় লাগবে, আইজি জন্ম দিতে হলে তো সময় লাগবে। অতএব এখন সব জায়গায় মানে সিভিল ব্যুরোক্রেট বলেন আর পুলিশ বলেন, সর্বত্রই আপনার মানে দায়িত্বশীল ভূমিকা পালন করার মতো কেউ নেই। এখানে তানিয়া, আমার একটু কথা আছে এই টপিকে। জি, আমি শেষ করি, তারপরে আসেন যে এই অবস্থায় যে সরকার একটা বিধ্বস্ত দেশকে টেনে ক্রান দিয়ে টেনে উঠিয়ে আনার চেষ্টা করছে, সেখানে বিরোধী দল সহ আমি মনে করি সচেতন নাগরিকদের বাহবা দেওয়া উচিত, সহযোগিতা করা উচিত, সমর্মিতা জানানো উচিত, হাত বাড়িয়ে দেওয়া উচিত সহযোগিতার। তা না করে 4জন মানুষ মারা গিয়েছে অথবা এক জায়গায় চিন্তা হয়েছে, সেটা বাংলাদেশের একটা নিত্যনৈমিত্তিক ঘটনা, বাংলাদেশের অতীতকালে, তাহলে সেটাকে আপনি কি বলছেন যে সরকার দায়ী, ব্যর্থতা আইন শৃঙ্খলার? আপনি একটু আগে আমার সাংবাদিক ভাই বলছে সাগর রুনি হত্যা, এতটা বছর গেল সাগর রুনি হত্যার কোনো কুল কিনারা হলো না, কোনো কিছু হলো না। সেই ক্ষেত্রে আপনার রংপুরের 4জন হত্যাকাণ্ডের পরপরই কিন্তু সাথে সাথে উদিন দা কয়েক ঘন্টা তাদেরকে আসামিদেরকে রিকভারি করা হয়েছে। এখন তদন্তে দেখা যাবে যে এরা সঠিক আসামি কিনা, বা এরা কোনো মিথ্যা কথা বলছে কিনা বা বাড়তি কথা বলছে কিনা, এটার জন্য তো সময় দিতে হবে। এটার জন্য তো পুলিশের কি এমন স্বার্থ যে পুলিশ মিথ্যা কথা সাজিয়ে সামনে আনবে? এখন কেউ একজন প্রশ্ন করেছে বা অনেকে প্রশ্ন তুলছে, পুলিশের তো তাড়াতাড়ি রাতারাতি ঘোষণা দেওয়ার কি দরকার ছিল? পুলিশ রাতারাতি এত কথা বলার কি দরকার ছিল? তদন্তে কি হচ্ছে না হচ্ছে, পুলিশ যদি মুখ না খুলে জনগণ তো অশান্ত হয়ে উঠে। যে কোনো একটা অ্যাক্সিডেন্টে আমরা তো অস্থির থাকি, কেন ঘটলো, কি জন্য ঘটলো, জনগণ জানতে চায়। সেই জন্য জনগণকে জানানোর জন্যই পুলিশের একটা দায়িত্ব আছে যে পুলিশ তার কি ভূমিকা পালন করেছে, কতটুকু করেছে, কি পেয়েছে। পুলিশ তো নিজের কথা বলেনি, পুলিশ বলেছে ধৃত আসামিদের বক্তব্যটাই তুলে ধরেছে, ওই বক্তব্যটাই যে সঠিক এটাই তো পুলিশ রায় দেওয়ার মালিক না, রায় দেয়নি, এটা দিবে জাজ সাহেব। অতএব পুলিশ তার গতিতে আগাচ্ছে, সেটা টাইম টু টাইম জনগণকে, ভিকটিমের লোকজনকে, আতঙ্কগ্রস্ত মানুষকে, শোকাহত মানুষকে তারা সান্ত্বনা দেওয়ার জন্য হোক, তথ্য মানে প্রদানের জন্য হোক তারা বলছে। এটা যদি না বলে পুলিশ, সরকার যদি মুখ বন্ধ রাখে, আমার রাশেদুল ভাই যেটা বললো, তাহলে সরকার যদি মুখ বন্ধ রাখে, পুলিশ যদি মুখ বন্ধ রাখে, দেশের মানুষ কি আশায় আগাবে, কি আশায় বসে থাকবে? রাশেদুল ইসলাম রাশেদ, বিষয় তো বলতে হবে। এখানে ওয়াদুদ ভাই যেটি বলছেন যে সরকার, আমি বলছি যে আমারটা কোট করেছেন যে আমি বলছি যে সরকার
প্রয়োজনে মুখ বন্ধ, আমি এটা বলি নাই। মানে আপনি এরকম অযৌক্তিক অবাস্তব কথা বলে মানুষকে আপনি আরো খেপিয়ে তুলছেন, মানুষের মধ্যে আবার মানে কষ্টবোধ বাড়িয়ে দিচ্ছেন আর কি। সেই জায়গা থেকে প্রয়োজনে তারা কথা না বলে চুপ থাকলে অন্তত পক্ষে মানুষের কানটা ঝালাপালা হতো না আর কি। এখানে দেখুন যে ওয়াদুদ ভাই যেটি বলেছেন যে বিগত 17 বছরের জঞ্জাল সারাতে সময় লাগবে অথবা রাতারাতি পরিবর্তন হবে না। আরে আশ্চর্য! আপনার যেখানে প্রশাসন বিগত 17 বছরের জঞ্জাল নিয়ে আপনি চালাবেন কেন? আপনি এই প্রশাসনকে প্রয়োজনে বাদ দিয়ে দিন, অ্যাডহক কমিটি করুন, আপনি প্রয়োজনে অন্য কোনো ফরম্যাটে আনুন এখানে। সেটার কি উদ্যোগ নিয়েছেন আপনি? কি সেই ফরম্যাট রাশেদ ভাই বলেন তো, কি ফরম্যাট আপনি সাজেস্ট করেন না? আপনি বসুন সেগুলো নিয়ে। কি ফরম্যাট বসা তো হচ্ছে, যেমন ফরম্যাট কি ভাই এটা? এখানে শুনুন, আমার কথাটা শেষ রাশেদ করতে ভাই দেন। আমাকে একটু ফ্লোর দেন। আপনাদের যে ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী বানালেন হামিদুল হক আজাদ, ওই আজাদ সাহেব, হামিদ সাহেব যে কালকে পরশু স্টেটমেন্ট দিল, এই 6 মাসে প্রায় 600 লোক গুম হয়েছে। না গুম হয়েছে না, তিনি সেটা দুঃখ প্রকাশ করেছেন যে কেন তাহলে আপনারা কেন এই ভুলটা করছেন? না সেটা একজনের ভুল হতে পারে, তিনি সেটা অস্বীকার করেছেন। অস্বীকার করুক বা দুঃখ প্রকাশ করুক, কিন্তু উনি তো বলেছেন। তাহলে বলার আগে তো উনি জানেন না, তথ্য জানেন না। তাহলে আপনারা একটা সাহায্য এখানে ওয়াদুদ ভাই আমাকে শেষ করতে দেন, আমাকে রাশেদ ভাই আমাকে শেষ করতে দেন। আমারটা শেষ করতে দেন, আমি শেষ করি তারপরে বক্তব্য দিন আপনি। আপনি সরকার গঠন একটা ছায়া সরকার বানিয়েছেন। আপনার ছায়া সরকারের প্রধানমন্ত্রী ডক্টর শফিক, স্বরাষ্ট্রমন্ত্রী আজাদ। এই আজাদ সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন? অতএব বাস্তব স্বরাষ্ট্রমন্ত্রীও তো আপনাকে সত্যিটা বলতে চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। এখানে ওয়াদুদ ভাই আমি যেটি বলেছি যে আপনি হামিদুর রহমান আজাদ কি বলেছেন সেটি, তার বক্তব্য আপনাকে নিতে হলে আপনাকে অবশ্যই তারপর পরবর্তী বক্তব্য, তাৎক্ষণিক কিছুক্ষণ পরেই তিনি বক্তব্য দিয়েছেন যে আসলে বিষয়টি মিস্টেক হয়েছে আর কি কারণে মিস্টেক হয়েছে সেটাও তিনি বলেছেন। কিন্তু ওই সংখ্যাতাত্ত্বিক ঘটনাটি গুমের না হয়ে অপহরণের অভিযোগ সংক্রান্ত, এবং এটি আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে বা বিরোধী দলের পক্ষ থেকে কোনো অভিযোগ নয়, এটি পত্রিকায় প্রকাশিত রিপোর্টকে তিনি কোট করতে গিয়ে স্লিপ অফ টাং হয়েছে, সেটি ইস্যু নাই। আমি বলতে চাচ্ছি যে আপনি বিরোধী দল কি করলো, বিরোধী দল কেন ব্যর্থ হলো, এই টাইপের আলোচনা আপনাদের বিএনপির পক্ষ থেকে প্রচার করা হচ্ছে, এটি হাস্যকর এবং বাংলাদেশের ইতিহাসে এই টাইপের বক্তব্য আমার কাছে মনে হচ্ছে যে মানুষের কাছে আরো বেশি ভালনারেবল পরিস্থিতির দিকে নিয়ে যাবে। এখন আমি যেটি বলতে চাচ্ছি যে আপনারা যে বলছেন একই কথা বারবার, যা 6 মাস ধরে খালি একই কথা শুনছি যে 17 বছরের জঞ্জাল আমাদেরকে হাঁটতে দিচ্ছে না, এখনো সেই প্রশাসন আছে। আরে সেই প্রশাসন আপনি কেন রাখবেন? আপনি তাদেরকে ছাঁটাই করুন, বাদ দিয়ে দেন। বাদ দিয়ে কাকে আনবেন? আপনাকে বসাবো? ঠিক আছে, বাদ আমার দিয়ে কথা শেষ কাকে? করতে দেন। বাদ দিয়ে কাকে আমি কথা বসাবেন? বলি, আমার কথা শেষ করতে দেন। শুনেন, আপনি বাদ দিয়ে কাকে বসাবেন? এই না আমার কথা শেষ করতে দেন, আমি কথা বলছি। এটার উত্তর দেন যে উত্তর দিতেছি তো আমি। আপনি বারবার যদি মাঝখানে কথা বলেন, এই আচরণ করলে তো সমস্যা। আপনি মাননীয় সংসদ সদস্য একজন, আপনি কথা বলতে থাকি আমি, তারপর আপনি বলিয়েন আপনার সময় নিয়ে। আপনি 17 বছরের জঞ্জাল, আপনার কাছে যদি মনে হয় যে পূর্ণ প্রশাসন যারা আওয়ামী ফ্যাসিস্ট কায়েমের জন্য ভূমিকা রেখেছিলেন সেই লোকেরা এখনো অবশিষ্ট আছে, তাদেরকে আপনি ছাঁটাই করুন। প্রয়োজনে এখানে অ্যাডহক ভিত্তিতে কাউকে নিয়োগ দেন, অথবা এখানে আপনি বিকল্প কোনো ফরম্যাট করুন। এবং এটা যদি আপনি মনে করেন যে না সরকার একাকী এই চিন্তাগুলো করতে পারছে না, প্রয়োজনে এই সংশ্লিষ্ট এক্সপার্ট কারা তাদের ওপিনিয়ন নেন, তাদেরকে আপনি বসুন নিয়ে এই টাইপের কথা এখন বলে আপনি মানুষকে, আমি আবারও বলছি যে হৃদয় ক্ষত বিক্ষত করছেন, এর বাইরে আর কিছু হচ্ছে না। এরপর আপনি বলেছেন কিছুক্ষণ আগে কি রংপুরের চারজন একই পরিবারের হিন্দু পরিবারের সদস্য, তাদেরকে হত্যাকাণ্ডের বিষয়টি এটি নিত্য নৈমিত্তিক ঘটনা। কি আশ্চর্য বললেন আপনি? এটা আমি এটা কেন নিত্য নৈমিত্তিক হবে? এটা আপনি কালার করেছেন না, নিত্য নৈমিত্তিক ঘটনা বলিনি ভাই। আপনি যদি বারবার আমার কথা বলতে করেন তাহলে তো আমি কথা বলতে পারবো না। না আপনি তো ইয়ে করলে তো মানে না আপনি আপনার সময় আপনি বলবেন, আমি তো আপনার সময় বলি নাই। কি আপনি অসৌজন্যমূলক কথা বললে তো হবে না। আপনি আপনার সময় বলেন, নিত্য নৈমিত্তিক ঘটনা আইন শৃঙ্খলার কথা বলেন এবং আমাদেরকে কথা বলার সুযোগ করে না দেন, তাহলে আনেন কেন আমাদেরকে? শুনেন, আইন শৃঙ্খলা কমিটির নো আপনি এখানে আমার কথার মধ্যে কেন সাগর রুনির কথা বলেছি? আপনি কেন কথা বলবেন আমার কথার মধ্যে? আপনি বলেন, আমি কথা বলবো না তাহলে। বলেন নো আমি কথা বলবো না এখানে। বলেন আই এম সরি। না আমি এরকম ইন্টারাপ্ট শুনবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটু ইন্টারভিউ করি যদি আপনারা কিছু মনে না করেন। আপনাদের দুজনের কাছে আমরা একটা কমন প্রশ্ন আছে, দুজনের কাছে একই প্রশ্ন। সেটা হচ্ছে যে ধরেন আমরা সব কটা জিনিসকে যদি মিলাই, যে বাণিজ্যমন্ত্রী বলেছেন 2 বছর আগে ইলেকট্রিসিটি ঠিক হবে না, এনার্জি মিনিস্টার বলেছেন যে সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার সাথে সুযোগ থাকবে না, অর্থমন্ত্রী বলেছেন, আগেও বলেছিলেন নতুন করে বলেছিলেন যে কতগুলো অর্থনৈতিক সমস্যা খুব শীঘ্র যাচ্ছে না।
এই সব কয়টা যদি মিলাই এবং আইন শৃঙ্খলার ব্যাপারে যে অনেকে বলেছেন সময় লাগবে ইত্যাদি ইত্যাদি, এইটাকে যদি বলাই, ওয়াদুদ সাহেব যদি অপোজিশন এমপি হন আর রাশেদ সাহেব যদি বিএনপির এমপি হন, আপনারা এখনকার অবস্থাটা কিভাবে বিশ্লেষণ করতেন? দুজনকে আমি অপোজিট উত্তর চাচ্ছি। আমাকে জামাত যদি ইসলামী বলেন- ক্ষমতায় আপনি কি বলতেন, আর বিএনপি ক্ষমতায় আপনি কি বলছেন? এটা একই প্রশ্ন। ঠিক আছে, আমি বলছি, যদি আমি রাশেদ ভাই যদি একটু মানে কষ্ট পেয়েছেন, আমি আসলে বলে ফেলেছি, ওনার কথার মধ্যে ইন্টারাপ্ট করে ফেলেছি, কিন্তু বেসিক্যালি আমার ইন্টারাপ্ট করার অভ্যাস নাই। তো এখন বিষয়টা হলো যে আমি যদি আজকে বিরোধী দল থাকতাম আমি কিন্তু এই কথাই বলতাম। এখন যেটা বলছি যে যেই দেশের এই অবস্থা করে গেছে, এই অবস্থা থেকে এখন আমরা বা সরকার কাকে বসিয়ে আইন শৃঙ্খলা ঠিক করবে? যাকে বসায় সেই তো মানে পলাতক সরকারের লোক, সেই তো আপনি মানসিকভাবে বিধ্বস্ত একটা কর্মকর্তা। অতএব এই অবস্থা আমি বরঞ্চ বিরোধী দলে থাকলে আমরা সরকারের পাশে দাঁড়িয়ে সরকার পতনের আন্দোলন ঘোষণা না করে, কর্মসূচি না দিয়ে, হইচই না করে আমরা পাশে দাঁড়িয়ে আমরা সহযোগিতা করতাম। কয়দিন আগেও প্রধানমন্ত্রী কিন্তু বলেছে যে আপনারা বিরোধী দল দেন, পরামর্শ দেন, আমরা করব। পরিকল্পনা কিন্তু বিরোধী দল সে পরামর্শ না দিয়ে এই মুহূর্তে দেশে যদি একটা সুনামি হয়, সবাই তখন আর দলগত রাজনীতি করা ঠিক না। আমাদের তখন দরকার রিফায়ার করা, দেশটাকে গঠন করা, সুনামির থেকে মানে দেশটাকে আবার মানে দাঁড় করানো। এই হিসাবে আমি মনে করি আমি যদি বিরোধী দল থাকতাম আমি এই কথাটাই বলতাম যে সরকারকে সাহায্য করুন, এবং এই যা ঘটছে এই সকল বিষয়টা বিগত সরকারগুলোর প্রতিফলন উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি, এবং সেটাকে আমাদের বিপদ মনে করে আমরা উদ্ধার করতে হবে। ঠিক আছে। যেভাবে আমরা সবাই মিলে জুলাই আন্দোলন করে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার বিদায় করেছি, একইভাবে সবাই মিলে আমরা দেশটাকে পুনর্গঠন করতে হবে। আচ্ছা, থ্যাংক এটাই ইউ।